নির্বাচন বানচালে ফাঁদ পাতা হচ্ছে অভিযোগ বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতেই ভোট আটকানোর ক্ষমতা কারো নেই বলেন প্রেস সচিব। রাজনীতিতে প্রবেশ কিংবা নির্বাচন করার ইচ্ছে নেই মালয়েশিয়ার সংবাদ সংস্থাকে প্রধান উপদেষ্টা। সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী, সন্ধ্যা নামতেই বাড়ে অত্যাচার, নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, নিধন কার্যক্রম জোরদারের আশ্বাস। এবং কারণ ছাড়াই লাগামহীন নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজি শতকের ঘরে, সরবরাহ সংকটের অজুহাতে চড়া ডিমের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার। শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব। নির্বাচন বানচালে ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ বিএনপির। দলটির জ্যেষ্ঠ নেতারা বলেন, ভোটের ফলাফলের আগ পর্যন্ত সংশয় আছে, তাই নেতাকর্মীদের এই ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দেন তারা। এছাড়া জনগণকে ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত করার পরামর্শ দেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতবর্ষের জলপাইগুড়ির নয়াবস্তির ছোট্ট শহরে বেগম জিয়ার জন্ম। ইতিহাসের বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তিনি। পতিত শেখ হাসিনার সরকারের রাজনৈতিক রোষে দীর্ঘ সময় বিনা বিচারে অসুস্থ অবস্থায় বন্দি জীবনযাপন করেন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিপূর্ণ মুক্ত জীবন ফিরে পেয়েছেন তিনি। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। জাতীয়তাবাদী শক্তির আপসীন নেত্রীর ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন দলীয় নেতাকর্মীরা। এ সময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, আমরা দেখেছি তেজদীপ্ত মনোবল এবং সাহসিকতার সঙ্গে উনি কিভাবে মোকাবেলা করেছেন। একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, বিএনপির হাল ধরেছিলেন। ভবিষ্যতে তার হাতেই গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করেন আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গোরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। গণতন্ত্র এখনো অধরা উল্লেখ করে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায়। নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। সম্মিলিতভাবে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথার উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, তার দীর্ঘায়ু কামনা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে থাকা আওয়ামী লীগের দোসরদের সাথে একটি ইসলামী দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তবে যতই ষড়যন্ত্র হোক, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি। আর দলটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন দেশের মানুষ চায় না।
বিকেলে মুন্সিগঞ্জের লোহজং উপজেলায় বিএনপির সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 15 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের লোহজং উপজেলা বিএনপির উদ্যোগে খিদিরপাড়া আয়োজন করা হয় গণদোয়া মাহফিল ও আলোচনা সভা। এতে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান অতিথি এবং প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা বাবুল আহমেদ রাজপথ থেকে উঠে আসা পরীক্ষিত নেতা আব্দুস সালামকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় জানান। আরেক কেন্দ্রীয় নেতা এম এ মালেক পদ্ধতির সমালোচনা করেন। আজও হাসিনার প্রেতাত্মারা কিন্তু দেশে রয়ে গেছে, এটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে সাবধান থাকতে হবে, এই দলীয় এই বিএনপির মধ্যে যেন কোনো আওয়ামী প্রেতাত্মা যেন না ঢুকতে পারে, আপনাদের সজাগ থাকতে হবে। তারেক রহমান কি চান? এদেশের জনগণের মঙ্গলের উন্নতির জন্য 31 দফা দিয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে নির্বাচন চান। আর জামাত চাচ্ছে পিছনের পিয়ার পদ্ধতিকে বোঝান, পেছনের দরজাটা নির্বাচন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে বাংলাদেশ টিকে থাকতো না। যদি 5 তারিখে হাসিনার পতন না হতো তাহলে বাংলাদেশ আর টিকে থাকতো না। আর কখনো শেখ হাসিনাকে আমরা পতন ঘটাতে পারতাম না। আরেকটি সরকার বাংলাদেশটাকে চিরতরে দখল করে ফেলতো। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন, তার নেতৃত্বেই আমরা নির্বাচন করব। যত ষড়যন্ত্র হোক, যত দেশি বিদেশি যত ষড়যন্ত্র হোক, ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। দলের মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাকে যদি নমিনেশন নাও দেওয়া হয় আমি পালায়া যাব না। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা বিশেষ মোনাজাত করা হয়। এর আগে মুন্সিগঞ্জের লোহজং ও টুঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম আজাদ ও এম এ মালেক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ। আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আটকানোর ক্ষমতা কারোরও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার জুমার নামাজের পর মাগুরায় গণ অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি এবং আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলেও জানান প্রেস সচিব। বর্ষা শেষ হলে দেশে নির্বাচনের আমেজ চলে আসবে বলে আশা করেন তিনি। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার থামেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন। সক্রিয় রাজনীতিতে যোগ দেয়া বা আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তার বর্তমান দায়িত্ব হল অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পথে এগিয়ে নেয়া। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম গ্রহণযোগ্য ভোট। বিগত নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যায়নি, কিন্তু এবার তারা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে। মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। দিনে কিছুটা কম থাকলেও সন্ধ্যা নামতেই বাড়ে মশার অত্যাচার। মশার কামড়ে ডেঙ্গু সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। চিকিৎসকরা বলছেন, মশা নিধনের পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সচেতন হতে হবে সবাইকে। আর মশা নিধনে তৎপরতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ।
ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, খাল ও নর্দমায় জন্মাচ্ছে ঝাঁকে ঝাঁকে মশা। সিটি কর্তৃপক্ষ মশা নিধনে কিছু ব্যবস্থা নিলেও তা খুব একটা প্রভাব ফেলছে না। তাই মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। দিনের বেলাও কামড়া, কিন্তু সন্ধ্যার পর থেকে বেশি। ওই ওষুধটা দেওয়ার পরে সব ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে বেশি কামড়া বাইরে থেকে। প্রচুর মশা এই জায়গায়, মানে যা ঘরে থাকা যায় না, মশা এত মশা। ওষুধ দেয় ঠিক মতো, আবার দেয় না, এরকমই। ওষুধ দিলে কি আরো বেশি হয় মশা। রাইত হইলে মশার কষ্ট আমরা আসছি এই জালার ভিতরে। মিরপুরের পল্লবীর প্যারিস রোডের বাসিন্দারা জানান, আশপাশের খাল, ডোবা, নালায় ওষুধ ছিটালে মশা বাসাবাড়িতে ঢুকে পড়ে। মশার কামড়ে ডেঙ্গু সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। প্রচুর মশা, এখানে প্রচুর মশা। বলতে আপনার এডিস মশা যেটা বলে, ডেঙ্গু, এই ধরনের দিনেও অনেক মশা দেখা যায়। যেমন ঘরের মধ্যে আপনি মনে করেন আপনার দিনের মধ্যেও কামড়ায়। ওষুধ দিলে বাইরের মশা ঘরে যায়, ঘরে গিয়ে ঘুরে যায়, বুঝছেন। বাইরে মশা লাগে না, কিন্তু ঘরে লাগে গিয়া মশা। ওষুধ দেয় অথবা মশা মরে না, অনেক মশাই তো প্রচুর মশা আছে। চিকিৎসকরা বলছেন এখন ডেঙ্গুর পিক সিজন, তাই মশা নিধনের পাশাপাশি সচেতন হতে হবে সবাইকে। প্রতিটা বাসাবাড়ির মধ্যেই প্রতিরোধটা শুরু করতে হবে। নিজের বাড়িতে এবং বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে মশামুক্ত, পরিচ্ছন্ন এবং মশার কামড় থেকে নিজের এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়ার মাধ্যমে একমাত্র ডেঙ্গু মশা থেকে নিজেকে এবং পরিবারকে এবং আমাদের সমাজকে আমরা বাঁচাতে পারবো। মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানালেন ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা। জনসাধারণ এখন রোগী একজন মানুষের হয়েছে, সে তো সাফারিং হবে, সে তো আমাকে ব্লেম করবে, এটা খুবই স্বাভাবিক। ডেঙ্গু উপলক্ষে আমরা আমাদের কার্যক্রমটা জোরদার করছি, তদারকি বাড়াইছি, প্রচার করছি প্রতিদিন। মশার উপদ্রব ঠেকাতে রাজধানী সহ দেশের প্রত্যেকটি জায়গায় বাড়িঘর পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দেন এই কর্মকর্তা। আমাদের এখন অ্যাক্টিভিটিসগুলো শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশে দরকার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। যৌক্তিক কারণ ছাড়াই লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ সবজি শতকের ঘর ছাড়িয়েছে। ৬৫ টাকার পেঁয়াজও কদিনের ব্যবধানে সেঞ্চুরির পথে, আর ১ মাসেরও বেশি সময় ধরে ডাবল সেঞ্চুরিতে কাঁচামরিচ। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে ডজনে ৩০ টাকা বেড়েছে ডিমের দাম। আর ভরা মৌসুমেও বরাবরের মতোই নাগালের বাইরে ইলিশ। এমন পরিস্থিতিতে বাজার তদারকি জোরদার করার দাবি ভোক্তাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজি শতকের ঘরে। বেগুন, টমেটোর কেজি ১৫০ টাকার ওপরে। মাস পেরিয়ে গেলেও কমছে না কাঁচামরিচের ঝাল। নিত্য ব্যবহার্য এই পণ্যটি এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকা দরে। বাজার যে অবস্থা, ওই যে ১৪টা ১৫টা সংস্কার করছে, রেজাল্ট তো কিছুই না। এখন ওগুলি বাদ দিয়ে বাজারটা সংস্কার করতে বলেন। আর্থিক প্রতিষ্ঠানগুলো ছাড়া তেমন কোনো কিছুই সংস্কার হয়নি। বাকি যা ছিল সে আগের সময় যা ছিল এখনো তাই আছে। এদিকে সেঞ্চুরি হাঁকাচ্ছে পেঁয়াজ। রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা। এক সপ্তাহ আগেও যা ছিল ৬০ থেকে ৬৫ টাকা। পেঁয়াজের দাম তো মনে করেন যে ৬০ টাকা ছিল, ৭০ টাকা ছিল, কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন মনে হয় ৮০, ৯০ বা তারও পার হয়ে যাচ্ছে। একবারে নিচের লেভেল রয়েছে ৭৫, আর উপরে ব্যস্ত আছে ৯০, ৮০। অন্যদিকে কোনো কারণ ছাড়াই অস্থির ডিমের বাজার। মাত্র ১০ দিনের ব্যবধানে গরিবের আমিষখ্যাত পণ্যটির দাম ডজনে ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তবে ব্রয়লারের দাম ১৭০ থেকে ১৮০ টাকায় স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগি তো মানে মিডিয়াম লোকেরা আসে, ব্রয়লারটাই চলে আর কি। এটা দাম বাড়লে তো একটু সমস্যা হয়। ডিম বাইরে ডিমের দাম কষ্টই আমার বেশি হয়। ডিমের আমদানি কম, খাচ্ছে বেশি, এই জন্য একটু দামটা বেশি আর কি। আর ভরা মৌসুমেও লাগামহীন রয়েছে ইলিশের দাম। ১ কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। দেশি মাছ তো বরাবর অনেক আগে থেকে দাম বেশি, কিন্তু এখন চাষের মাছগুলোর দাম বাড়তি। বাজার মনিটরিং এর জন্য সরকার যাদেরকে দায়িত্ব দেয়, আমরা নিজেরাই কারাপ্টেড। সে তো বাজার মনিটর করতে পারতেছে না, বাজার মনিটর করতে পারতেছে না, এবং কি ভ্রাম্যমাণ আদালত এটা সে পরিচালনা করে সে যে দ্রব্যমূল্যের দামটা কমাবে সেই ব্যবস্থা তা সে নিচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজশাহীর বামুনশিকড় এলাকায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালের দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলা। পুলিশের ধারণা, ঋণগ্রস্ত থাকায় হতাশা থেকে স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন গৃহকর্তা মিনারুল। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পক্ষে একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। মালয়েশিয়ায় 2 বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ মামুন আলী ও রেফাত বিশাদ। শুক্রবার দেশটির সেশনস কোর্টে মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি 2023 সালের 28 জুলাই থেকে 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত সাহিফুল্লাহ ইসলাম নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে সমর্থন দিয়েছেন। রেফাত বিশাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রেখেছিলেন। দোষী সাব্যস্ত হলে মামুন আলীকে যাবজ্জীবন বা 30 বছরের কারাদণ্ড এবং রেফাতের 7 বছরের কারাদণ্ড ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা হতে পারে। বাংলাদেশে বেকারত্বের মূল সমস্যা দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে না পারা। বেকারত্ব দূরীকরণে একাধিক ভাষাগত দক্ষতা হতে পারে প্রধান হাতিয়ার, এমন মন্তব্য করেছেন সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াকুব নবী। রাজধানীর মিরপুরে বেকারত্ব ও জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে একটি সেমিনারের আয়োজন করে রেভওয়ে আইটি অ্যান্ড কনসালটেন্সি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হলে সঠিক কর্মপন্থা জানা জরুরি। সেমিনারে ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব থেকে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সিটি দখলের অনুমোদনের পর বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মটরিচ। এদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। প্রায় 2 বছরের লাগাতার হামলায় গাজা পরিণত হয়েছে এক নিষ্প্রাণ ধ্বংসস্তূপে। গাজা এখন এমন একটি জায়গা যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু কড়া নাড়ে ঘরের দরজায়। অব্যাহত হামলায় গত 24 ঘণ্টায় আরও 32 ফিলিস্তিনির প্রাণ গেছে। এদের মধ্যে 13 জন খাবারের সন্ধানে গেলেও ফিরেছে লাশ হয়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র খাদ্য সংকটে একদিনে প্রাণ গেছে আরও 4 জনের। এমন পরিস্থিতিতেও গাজায় প্রবেশে প্রস্তুত ত্রাণ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা সিটি দখলের অনুমোদন পাবার পর সেখানে হামলা আরও জোরদার করেছে নেতানিয়াহু সেনারা। ইতোমধ্যেই সিটির বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। সমগ্র গাজাকে নিষ্প্রাণ করার পর এবার পশ্চিম তীরেও 3000 বসতি স্থাপনের পরিকল্পনা করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মোরিচ। তিনি বলেন, এ বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিন নামক রাষ্ট্রকে কবর দেয়া হবে। এছাড়া জেরুজালেম শহরের চারপাশে অবৈধভাবে বসতি স্থাপন করেছে ইসরায়েল। দেশটির এমন কার্যক্রমে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের আলাস্কায় আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও বৈঠকের আগেই ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত রয়েছেন পুতিন, তবে মস্কোর সুবিধাজনক অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত রাশিয়া কোনো সমাধানে যাবে না বলেও মন্তব্য করেছেন পুতিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করছে মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচন বানচালে ফাঁদ পাতা হচ্ছে অভিযোগ বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতেই ভোট আটকানোর ক্ষমতা কারণ নেই বললেন প্রেস সচিব।
রাজনীতিতে প্রবেশ কিংবা নির্বাচন করার ইচ্ছা নেই, মালয়েশিয়ার সংবাদ সংস্থাকে প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী, সন্ধ্যা নামতেই বাড়ে অত্যাচার, নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, নিধন কার্যক্রম জোরদারের আশ্বাস। এবং কারণ ছাড়াই লাগামহীন নিত্যপণ্যের বাজার, বেশিরভাগ সবজি শতকের ঘরে, সরবরাহ সংকটের অজুহাতে চড়া ডিমের দাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।